আমাদের আজকের গল্প সংসারের সাতকাহন। কলমে ছবি ব্যানার্জি। সদাশিববাবু সকালের চায়ের জন্য 7:30 থেকে অপেক্ষা করে বেলা 8:15 রান্নাঘরে এলেন। রান্না করার অল্প বয়সী মেয়ে মলিনাকে বললেন, তোকে আমি 7:15 দরজা খুলে দিয়েছি, এখনও 1 কাপ চা করার সময় পেলি না? মলিনা কাচুমাচু মুখে বলল, আজ রবিবার, দাদা বৌদি একটু বেলা করেই উঠবে, তখন চা হবে। তুমি তো জানোই কাকু, বৌদি যা বলে আমাকে শুনতে হয়। আচ্ছা বুঝেছি, এবার থেকে রবিবার চাটা আমি বাইরের দোকান থেকেই খেয়ে আসবো। 3 বছর আগে সদাশিববাবুর স্ত্রী মারা গেছে। ভোর 5:30 ঘুম থেকে ওঠা তাদের স্বামী স্ত্রীর বহুদিনের অভ্যেস ছিল। সকাল 6টায় সকালের প্রথম চাটা স্বামী স্ত্রী ঘরে বসেই খেতেন। এরপর পেপার এলে খবরের হেডলাইনে চোখ বোলাতে বোলাতে 8টায় দ্বিতীয়বার চা খেয়ে বাজার যাওয়া, বাজার থেকে ফিরে স্নান খাওয়া সেরে অফিস ছোটা। স্ত্রীর মৃত্যুর পর অনেক অভ্যেস তিনি ছেটে ফেলেছেন। তার রিটায়ার করাও প্রায় বছর 4 হয়ে গেল। উত্তর কলকাতায় এই জায়গাটা তিনি চাকরি চলাকালীন কিনে রেখেছিলেন। তখন জায়গাটা অনেক ফাঁকা ফাঁকা ছিল। এখন চারিদিকে বাড়ি আর বহুতল ফ্ল্যাটে জায়গাটা জমজমাট। চাকরি জীবনে তিনি ব্যাংক অফিসার পদে চাকরি করলেও জীবনের বেশিরভাগ সময়টা তাকে ছেলে মেয়ে নিয়ে ভাড়া বাড়িতেই কাটাতে হয়েছিল। পিঠোপিঠি 3 ছেলে মেয়ে, বড় মেয়ে রঞ্জনা, তারপর ছেলে রণজয় আর ছোট মেয়ে রুক্মিণী। এদের লেখাপড়া শেখাতে 2 মেয়ের বিয়ে দিতে ইচ্ছে থাকলেও বাড়িটাও করা হয়ে ওঠেনি। সদাশিববাবুর স্ত্রী শ্রেয়া তার যোগ্য সহধর্মিণী ছিল। জীবনের অনেকটা সময় স্বামীর কাঁধে কাঁধ মিলিয়ে ছেলে মেয়েদের মানুষ করেছে। তার কোনো বিশেষ চাহিদাও ছিল না, শুধু একটা নিজস্ব আস্তানা, মাথার ওপর একটা নিজস্ব ছাদ হবে, এটা তার বহু দিনের ইচ্ছেই ছিল। বড় মেয়ে রঞ্জনা বিয়ের পর আমেরিকার স্থায়ী বাসিন্দা, জামাই ডাক্তার। ছোট মেয়ে রুক্মিণী বিয়ে দিয়েছেন দুর্গাপুরে। মেয়ের জামাই দুজনেই স্কুলে চাকরি করে। ছেলে রণজয় ইঞ্জিনিয়ারিং পাশ করে ব্যাঙ্গালোরেই পোস্টিং নিল। সদাশিববাবুর ইচ্ছা ছিল রিটায়ার করার পর বাড়িতে হাত দেবেন, কিন্তু স্ত্রীর পীড়িত চাকরি 1 বছর থাকাকালীন বাড়িতে হাত দিতে হলো। সঞ্চিত টাকা আর স্ত্রীর প্রায় 20 ভরি গয়না বিক্রি করে তিনি এই বাড়িটা তৈরি করলেন। 4 কাঠা জায়গার 2 কাঠাতে ছোট বড় 5টা ঘর, বিরাট ডাইনিং, 2টো ঘরে অ্যাটাচ টয়লেট, একটা জেনারেল টয়লেট নিয়ে এই আধুনিক বাড়িটা তৈরি হলো। বাড়ির সামনে পিছনে অনেকটা জায়গা ছেড়ে বাড়িটা করেছিলেন বলে আলো বাতাস যথেষ্ট পরিমাণে ছিল। পিছু টানহীন জীবনে তিনি সব সঞ্চয় শূন্য করেছিলেন। রিটায়ার করার পর এককালীন মোটা অঙ্কের টাকা পাবেন এবং মোটা টাকা পেনশন পাবেন এই ভরসাতেই। রিটায়ার করার পর স্ত্রীকে তার সব গয়না নতুন করে তৈরি করে দিতে চাইলে শ্রেয়া বলল, অনুষ্ঠানে যাওয়ার মতো কিছু গয়না করে বাকি টাকা সঞ্চয় থাকুক। ছেলের বিয়ে এখনো বাকি আছে, তখন নতুন ডিজাইনের গয়না লাগবে। তার মতামত নিয়ে এককালীন টাকার কিছু অংশ ব্যাংক অ্যাকাউন্টে, কিছুটা এফডিতে, আর বাকি টাকা 3 ছেলে মেয়েকে নমিনি করে সমান অংশে ফিক্সড ডিপোজিটেই রাখা হলো। রিটায়ার করার 3 বছর পর সদাশিববাবুর স্ত্রী ভরা সুখের সময় একরকম বিনা নোটিশে হঠাৎ স্ট্রোক হয়ে মারা গেল। চিকিৎসা করার সুযোগটুকুও দিল না। সে বেঁচে থাকতে ছেলের রণর বিয়ের জন্য উদ্বিগ্ন থাকত। ছেলের প্রায় 4 বছর ধরে সায়নী বলে একটা মেয়ের সঙ্গে ভালোবাসাও ছিল। আগাগোড়া ইংলিশ মিডিয়ামে পড়া সায়নীর সুন্দর বুদ্ধিদীপ্ত চেহারা। সে বেশ কয়েকবার এ বাড়িতেও এসেছিল। মেয়েটিকে ওদের দুজনেরই খুব পছন্দ ছিল। তাদের পরিবারের সঙ্গেও আলাপ পরিচয় হয়েছিল। বিয়েটা একরকম নির্ধারিতই ছিল। বিয়ের পরে ওরা দুজনে ব্যাঙ্গালোর যাবে এটাও ঠিক ছিল। সায়নী চাকরির চেষ্টা করছিল। কয়েকবার পরীক্ষা দিয়ে ব্যর্থ হয়ে সে হঠাৎই একটা প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলে চাকরি পেল। মাইনে কিছু আহামরি না হলেও এই বাজারে চাকরি তো চাকরিই। শ্রেয়া ব্যস্ত হয়ে পড়ল ছেলের বিয়ের জন্য। এখনকার সময়ের মেয়েরা মনে হয় হিসেব কষেই প্রেম করে। তার ধনুক ভাঙা পণ ছিল রণকে চাকরির বদলি নিয়ে কলকাতায় আসতে হবে, তবেই সে বিয়ে করবে। কোনো মূল্যে সে চাকরি ছাড়বে না। সেই সময় রণ অনেক চেষ্টা করেও কলকাতায় বদলি পাচ্ছিল না। ছেলের বয়স তখন 35+। শ্রেয়া সায়নীকে বোঝালো, মা, বিয়েটা হলে ক্ষতি কি? তুমি আমাদের কাছে থাকবে, রণ 1-8 বছরের মধ্যে ঠিক চলে আসবে।
সায়নী বলল, রণ আগে আসুকই না। সায়নীকে বোঝাতে সংকোচ হলো, দেরি হলে তোমাদের বয়স তো থেমে থাকবে না। ওদিকে রণ বলল, ব্যস্ত হচ্ছ কেন মা, আমি চেষ্টা করছি কলকাতা আসার। শ্রেয়া ছেলেকে সংসারী করতে না পেরে গভীর উৎকণ্ঠায় দিন কাটাতো। সদাশিববাবু অনেক স্থিতদি স্বাধীনচেতা মানুষ। সে স্ত্রীকে বোঝাতো, তুমি এত টেনশন করে শরীর খারাপ করছো কেন বলো তো? ছেলে মেয়েদের লেখাপড়া শিখিয়ে মানুষ করার দায়িত্ব আমাদের ছিল। এখন তারা স্বাবলম্বী, তাদের জীবন তাদের মতো করে কাটাতে দাও। আমি ছেলে মেয়েদের স্বাধীনতায় কখনো হাত দিইনি। বড় মেয়ে নিজে পছন্দ করে বিয়ে ঠিক করেছিল, আমরা দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছি। ছোট মেয়ের মতামত নিয়ে তার সম্বন্ধ করে বিয়ে দিয়েছি। রণ যদি সায়নীকে ছাড়া কাউকে বিয়ে করতে না চায়, করবে না, অপেক্ষা করুক। শ্রেয়া বলল, ওদের দুজনের বয়স বেড়ে যাচ্ছে, এরপর ছেলে মেয়ে কবে হবে এটাও কি তুমি ঠিক করবে? ওরা যথেষ্ট বড় হয়েছে, ওদের ব্যক্তিগত জীবনে মাথা গলালে তোমার কষ্ট বাড়বে বই কমবে না। ওদের সিদ্ধান্ত ওদেরই নিতে দাও। আমাদের ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত, এমন নয় যে ছেলে বেকার কিংবা মেয়ের বিয়ে দিতেও পারিনি। আমাদের তো এখন টেনশন মুক্ত জীবন। এতদিন শুধু ছেলে মেয়েদের পিছনে, চাকরির পিছনে, বাড়ি তৈরির পিছনে ঘোড়ার মতো দৌড়ে বেরিয়েছি। একটু নিজের জন্য তো বাঁচতে হয়। এখন নিজের শখ শৌখিনতা মেটাও। অনেকদিন কোথাও বেড়াতে চাইনি, চলো কোথাও ঘুরে আসি। স্ত্রীকে বুঝিয়ে দুটো পুরীর টিকিটও রিজার্ভেশন করে রেখেছিলেন, কিন্তু শ্রেয়া তাকে সময় দিল না। শ্রেয়ার মৃত্যুর পরপরই রণ কলকাতায় বদলি হয়ে এলো। সদাশিববাবু স্ত্রীর শ্রাদ্ধে একেবারে বাৎসরিকই বের করে রেখেছিলেন। কাল বিলম্ব না করে রণ আর সায়নীর বিয়েটা 3 মাসের মধ্যেই দিয়ে দিলেন। শ্রেয়ার সাজানো সংসারের সায়নী রণর বউ হয়ে এলো। শুধু শ্রেয়া তার অতৃপ্ত স্বাদ নিয়ে চিরতরে চলে গেল। প্রথম প্রথম সায়নীর গুছিয়ে হিসেব করে সংসার করা সদাশিববাবুর খুব ভালো লাগতো। যদিও রান্নার মাসি কাজের মাসি ছিল, তবে সায়নীর পরিচালনা নিখুঁত ছিল। তিনি অনেক কিছু মানিয়েও নিয়েছিলেন, যেমন সকাল 7:30টায় সকালের প্রথম চা খাওয়া, সায়নীর পছন্দ মতো রান্নার মেনু ঠিক করা, এসব আনন্দের সঙ্গে তিনি মেনে নিয়েছিলেন। স্ত্রীর মৃত্যুর পর মাংস খাওয়াটা একেবারেই বন্ধ করে দিয়েছিলেন। ডিমটা মাঝে মাঝে সেদ্ধ খেতেন। শ্রেয়া বেঁচে থাকতে নিজে রান্না করত। মাংস রান্না করলে কম তেল ঝাল মশলা দিয়ে রান্না করত। সেই রান্না খেয়েই এতদিন তিনি অভ্যস্ত ছিলেন। রান্নার মেয়েটি তেল ঝাল মশলায় পাকিয়ে রান্না করে, তাই ইচ্ছে করেই মাংস খাওয়াটা তিনি ছেড়ে দিয়েছেন। ইদানিং সায়নীর অতিরিক্ত নিয়ম আর অতি হিসেব করে চলাটা তার আত্মসম্মানে বড় লাগছিল, কিন্তু মুখে সেটা প্রকাশ করতেও সৌজন্যে বাজছিল। সকাল 7:30টায় যেহেতু ছেলে বৌমা ঘুম থেকে ওঠে, তাই 7:30টার আগে চা হবে না। সেই চাটাও রান্নার মেয়ে মলিনা এসে করবে। সদাশিববাবু তার নিজের জন্য 1 কাপ চা করে নিতেই পারেন, কিন্তু 1-8বার করে দেখেছেন শ্রেয়া এটা পছন্দ করে না। রবিবার আরও পরে সকালের চা হবে। রবিবার তারা খাসির মাংস, ভাজা ভুজি, চাটনি খাবে, তাই ডাল সবজি হবে না। সবজিতে শুধু মাছের একটা ঝোল হবে। তার নিজের পছন্দের কোনো সামান্য পদ রান্না হবে না। রবিবার রাতে যেহেতু তারা বাইরে খাওয়া দাওয়া করে, সেদিন একবেলা মলিনার ছুটি, তাকে দুধ পাউরুটি খেতে হবে। তার একদিন রাতে একটু মাছের ঝোল দিয়ে ভাত খেতে ইচ্ছে করে। ওরা প্রতিদিন মুরগির মাংস রুটি খায়। মলিনা মাংস, রুটি, ভাত, মাছের ঝোল এত সব করতে পারবে না, তাই প্রতিদিন তাকে দুধ, রুটি, কলা খেতে হবে। আসলে সদাশিববাবু জানেন মলিনাকে কিছু মাইনে বাড়ি দিলেই সে সব করবে, কিন্তু ফালতু খরচ সায়নী বাড়াবে না। এই সব কিছু টুকরো টুকরো পছন্দ নিয়ে কিছু বলতে তার সৌজন্যে বাধে। এগুলো ঠিক বলার মতো কথাও নয়। মুখ বুঝে এগুলো তিনি ইগনোর করার চেষ্টা করেন। ওরা এই বিয়ের 3 বছরও সন্তান আনার পরিকল্পনা করেনি। জীবনকে এনজয় করতে চেয়েছে, সেটা ওদের ইচ্ছা। ছেলের বয়স 38+, সায়নীর বয়স 35। এখন ওরা ডাক্তারের কাছে ছোটাছুটি করছে। সদাশিববাবু এ ব্যাপারে কোনো কৌতূহল প্রকাশ করেনি। তার স্ত্রী বেঁচে থাকলে হয়তো হা উতাস করত। কিছুক্ষণ পর সায়নী উঠে বলল, মলিনা 3 কাপ চায়ের জল বসা। মলিনা বলল, কাকু রাগ করে বাইরে চা খেতে গেছে। কেন বাপু মানুষটা কোন সকালে ঘুম থেকে উঠে 1 কাপ চায়ের জন্য হাপিত্তেশ করে বসে থাকে? তাকে আগে 1 কাপ চা করে দিতে দাও না কেন বুঝি না। বাজে না বকে কাজ কর। খানিকক্ষণ পর সদাশিববাবু এসে বললেন,
কই সায়নী, বাজারের ফর্দ ব্যাগ আর টাকা দাও। ফর্দ আগের দিন করে রাখলে বাজারটা সকাল সকাল যেতে পারি। বেলাতে বড্ড রোদের তাত বাড়ে। সায়নী বলল, বাইরে চা খেতে গেছিলেন কেন? বাড়িতে কি আপনাকে চা দেওয়া হয় না? বাদ দাও, 1 কাপ চাই তো খেয়েছি, হোটেলে ভাত খেতে তো যাইনি। বাড়িতে আমার সময় মতো আমি চা পাই না। সবাই মিলে একসঙ্গে চা খেতে আপনার ভালো লাগে না? নিশ্চয়ই লাগে। আমি খুব সকালে ঘুম থেকে উঠি, 1 কাপ চা আমি নিজেই করে নিতে পারি, পরে আরও 1 কাপ চা একসঙ্গেই খেতে পারি। কিন্তু তোমার নিয়ম তো সেটাও হবে না মা। সায়নী বলল, আপনার বয়স হয়েছে, পরপর 2 কাপ চা খাওয়া কি ভালো? আর আপনিও রাতের খাবার খান সকাল সকাল, ঘুমানো সকাল সকাল। আমাদের ঘুমাতে রাত হয়, অনেক কাজ থাকে। আপনার বাজারটুকু করা ছাড়া তো কিছুই করতে হয় না। দিব্যি এসি চালিয়ে 4 বেলা তৈরি চা খাবার ভাত খেয়ে পায়ের ওপর পা তুলে ব্যস্ত আরামেই আছেন। এখনকার দিনে এই আরামের সুযোগটুকুও অনেক বাবা মা পান না। খবরের কাগজ খুললেই দেখতে পাবেন চারিদিকে কেমন বৃদ্ধাশ্রমের রমরমা। পরিবারের সঙ্গে থাকতে হলে একটু অ্যাডজাস্ট করে চলতে হয় বাবা। সদাশিববাবু বললেন, কথাটা যখন তুললেই মা, তখন কিছু কথা বলি। প্রথম কথা হলো, এই সংসারে আমার পেনশনের 45,000 টাকার মধ্যে 20,000 টাকা আমার খাওয়া খরচ বাদে তোমার হাতেই তুলে দিই। এই বাড়িটা তৈরি করার পিছনে তোমার শাশুড়ি মার অবদান বেশি। তিল তিল করে এই বাড়ি আমরা তৈরি করেছি আমার পরিশ্রমের টাকায়। 3টে ঘরে এসি লাগিয়েছি আমি। এই বাড়ির আধুনিক আসবাবপত্র সব আমার টাকায় কেনা। এছাড়া তুমি বাজারের ফর্দ যত লম্বা করো, টাকা প্রায় কম দাও। মাসে 3-3.5 টাকা আমাকে গোজা দিতে হয়। ইলেকট্রিকের বিল পাবো 2,000 টাকা দিই। আমার সামান্য হাত খরচ লাগে প্রায় 500-700। এরপরও প্রতি মাসে আমার 18-19,000 টাকা অ্যাকাউন্টে জমিয়ে রাখি। আর কাজের কথা বললে না, প্রতিদিন বাজার করা, মুদির দোকান করা ছাড়াও রান্নার মাসি, কাজের মাসিকে দরজা খুলে দেওয়ার কাজটাও আমাকেই করতে হয়। এছাড়াও দরজা খোলার বন্ধ করার কাজ ও অলিখিতভাবেই আমার। তুমি কাজে বেরিয়ে গেলে ছাদ থেকে গুছিয়ে জামা কাপড় তুলে আনি আমি। নিয়মিত পাম্প চালানোটাও আমার ডিউটি। এসব কাজ আমি পরিবারের সঙ্গে একসঙ্গে থাকার দায়িত্ববোধ থেকেই খুশি মনেই করি। এবার তুমি বলো তো শাওনি, চাকরির বাইরে এ সংসারের জন্য তুমি কটা কাজ করো? কখনো স্বামী শ্বশুরের জন্য 1 পদ রেঁধেছ? 1 কাপ চা নিজে করে আমাকে দিয়েছ? কখনো মলিনা কামাই করলে তোমার লেজে গোবরে অবস্থা হতো, আমি নিজের রান্নায় অনেকটা তোমাকে সাহায্য করে দিতাম। সদাশিববাবু বললেন, যাক, কথাটা তুলে তুমি ভালোই করলে সায়নী। স্বাধীনভাবে চলবার অধিকার যেমন তোমার আছে, তেমন আমারও আছে। তোমার কথা শুনে মনে হচ্ছে আমার A to Z দায়িত্ব তুমিই নিয়েছো। যে বাবা মার টাকা নেই, তাদের যে কী অবস্থা তা টাকা থেকেও আমি টের পাচ্ছি মা। আমার নিজের বাড়িতে আমার নিজের উপস্থিতির কারণ যদি তোমার বিরক্তিকর মনে হয়, তাহলে স্বচ্ছন্দে তোমরা স্বাধীনভাবে আলাদা থাকতে পারো। কয়েকদিনের মধ্যে আমি নিজের ব্যবস্থা নিজেই করে নেব। বৃদ্ধাশ্রমের ঠিকানাটাও আমার জানা, তবে সেখানে যাওয়ার দরকার আমার হবে না। এখানকার প্রতিবেশীরা সহৃদয়, বিপদে আপদে তারাই পাশে এসে দাঁড়াবে। কয়েকদিন পর সদাশিববাবু একটা মিস্ত্রি লাগালেন। তার ঘর সংলগ্ন ছোট ঘরটায় রান্নার ব্যবস্থা করলেন। মাঝারি সাইজের ঘরটা নিজের দখলেই রাখলেন। মেয়েরা কখনো সখনো এলে ওই ঘরটায় থাকবে। বাকি বড় দুটো পাশাপাশি ঘর ছেলের জন্যই রাখলেন। 2 দিন বাজার ঘুরে ফ্রিজ, গ্যাস ওভেন, রান্নার বাসন কোসন কিনে ঘরটা মোটামুটি গুছিয়ে তুলে মলিনাকে বললেন, তোর হাতে কোনো রান্নার মেয়ে আছে? মলিনা বলল, মাস 2 আগে আমাদের বস্তিতে একটা বিধবা মহিলা তার ছেলেকে নিয়ে উঠেছে। চেহারা দেখে মনে হলো ভদ্র ঘরের। ছেলেটা শুনেছি খুব লেখাপড়ায় ভালো, জমানো কিছু টাকায় কায় ক্লেশে দিন চালাচ্ছে। সে একটা রান্নার কাজ খুঁজছে। কাকু, কাল ওকে কি নিয়ে আসবো? আচ্ছা, নিয়ে আয়। পরদিন একটা বছর 35-36 বছরের সুশ্রী মেয়ে তার ছেলের হাত ধরেই এলো। সদাশিববাবু বললেন, মা, তোমার নাম কি? মেয়েটি বিনীতভাবে বলল, আজ্ঞে, আমার নাম রমলা। তুমি আমাকে বাবু না বলে জেঠু কিংবা কাকু বলতে পারো। মেয়েটি বলল, বাবা, আমার একটা কাজের খুব দরকার। ছেলেটা আমার লেখাপড়ায় খুব ভালো, কাজটা পেলে ছেলেটাকে পড়াতে পারি। তোমার ছেলের নাম কি? রমলা বলল, বল বাবু, তোর নাম বল। ছেলেটি বলল, আমার নাম তমজ্যোতি বসু, বাবার নাম ধ্রুবজ্যোতি বসু। বাবা 1 বছর আগে মারা গেছেন। কোন ক্লাসে পড়িস?
এবারে ক্লাস 10-এ উঠেছি। বড় হয়ে কি হতে চাস? পড়াশোনাটা চালাতে পারবো কিনা জানি না। আমরা দুবেলা পেট ভরে খেতে পাই না। এত সহজেই হতাশ হয়ে গেলি? টিউশন করেও ইচ্ছে করলে পড়া যায়। ক্লাস 10-এর ছেলেকে কে টিউশন দেবে দাদু? সদাশিব বললেন, আমি তোকে কটা অঙ্ক কষতে দেব, আর বড় হয়ে তুই কী হতে চাস সেটা সুন্দর করে ইংরেজিতে লেখ। তোর প্রতিকূলতার কথাও লিখবি। ঠিকঠাক উত্তর দিলে আমি তোর লেখাপড়ার দায়িত্ব নেব। তার বিনিময়ে তোকে কিছু কাজের দায়িত্বও নিতে হবে, অবশ্যই তোর লেখাপড়া চালানোর অবসরে। নির্ভুল উত্তর আর মুক্তোর মতো হাতের লেখা দেখে সদাশিববাবু মুগ্ধ হয়ে গেলেন। বললেন, না, তোকে 100 দিতেই হলো। একটা নম্বরও কাটার জায়গা রাখিসনি। পরদিন থেকে রমলা এ বাড়িতে কাজে বহাল হলো। রান্না আর কাজে দুটোই সে করবে বলল। ছাদে সিঁড়িঘরটা পরিষ্কার করে রমলাকে থাকতে দেওয়া হলো। তমজ্যোতিকে তার নিজের ঘরেই জায়গা দিল। সদাশিববাবু বললেন, কদিন মেঝেতেই বিছানা করে শো ভাই, পরে একটা তক্তপোষ কিনে দেব। আমি তোকে জ্যোতি বলেই ডাকবো। তোকে শুধু একটা কাজ করতে দেব। বাজার করতে পারবি তো? রমলা বলল, খুব পারবে বাবা। আমরা আপনার মতো মানুষের আশ্রয় পেলাম। ছেলেটা পড়াশোনা করার সুযোগ পেল, এটাই আমাদের অনেক পাওয়া। আমাকে আর মাইনে দিতে হবে না বাবা। না মা, সেটা হয় না। তোমার পারিশ্রমিক তোমাকে দেব। আমি কোনো সুযোগ নিতে চাই না। মাসখানেক পর একদিন সদাশিববাবু রাতে জ্যোতিকে পড়াতে বসিয়েছেন। এমন সময় রনক খুব উত্তেজিত ভঙ্গিতে ঘরে ঢুকলো। বলল, বাবা, তোমার সঙ্গে আমার কথা আছে। বস রনক। কি বলতে চাস? তুমি এসব কি শুরু করেছো? 1 মিনিট রনক। জ্যোতি, তুই মাকে নিয়ে একটু ছাদ থেকে ঘুরে আয় তো ভাই। এবার বল রনক, কি বলতে চাস? একটা অচেনা অজানা বস্তির মেয়েকে ছেলের সমেত তুমি এই বাড়িতে তুললে? তুই কি আমার কাছে কৈফিয়ত চাইতে এসেছিস? তার আগে বলতো, তোর কোন ব্যাপারে আমি কখনো তোর কাছে কখনো কৈফিয়ত চেয়েছি? কৈফিয়ত বলছো কেন? এক বাড়িতে বাস করে এরকম আলাদা ব্যবস্থার কি কোনো দরকার ছিল? সারণীতে তোমার কোনো অযত্ন করে না? এক সংসারে থাকতেই হলে কিছু অ্যাডজাস্ট তো পরিবারের সবাইকে করতে হয় বাবা। এই বাজারে দুটো মানুষকে খাওয়াতে পড়াতে রাখারও কি খুব দরকার ছিল বাবা? দেখ বাবা, আচ্ছা একটা কথা বলবো তো রণ, তুই আর বৌমাই সংসারের জন্য ঠিক কতটা অ্যাডজাস্ট করছিস? আসলে তোর দেখার চোখটাই আর নেই বাবা। আমার বেশ কিছুদিন থেকে কিছু অসুবিধা হচ্ছিল। এতদিন সেটা ইগনোর করে চলার চেষ্টা করেছি। এখন সেটা সীমা অতিক্রম করেছে। তোর রোজগারের টাকায় যেমন তোর পূর্ণ অধিকার আছে, তেমন আমার উপার্জনের টাকা খরচ করারও আমার পূর্ণ অধিকার আছে। এটা তুই স্বীকার করিস তো? ছেলেটি খুব মেধাবী, আমি ওকে পরীক্ষা করে দেখেছি। শুধু টাকার অভাবে ছেলেটির সুন্দর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে? আমার আর্থিক ক্ষমতা না থাকলে কিছু করার ছিল না। বস্তির নোংরা পরিবেশে থাকলে ছেলেটা নষ্ট হয়ে যেত। তাই ওদের দুজনকে এখানে জায়গা দিয়েছি। আমার পেনশনের টাকায় 3টে পেট চালানোর ক্ষমতা আমার আছে রে রণ। ভবিষ্যতে কিছু টাকা লেখাপড়ার জন্য ছেলেটিকে দেব ঠিক করেছি। আসলে রণ, তুই ঠিক কথা বলার জন্য এখানে আসিসনি। বিয়ের আগে পর্যন্ত আমি তোর কাছে আদর্শ চরিত্র ছিলাম। রণ বলল, আজও তুমি তাই আছো বাবা। ছোটোখাটো ত্রুটি বিচ্ছুতির কথা বাদই দিলাম রণ। একটা ব্যাপারে তুই অন্তত প্রতিবাদে গর্জে উঠতিস। কোন ব্যাপারে বাবা? সদাশিববাবু একটু বিষণ্ণ হেসে বলল, রণ, একটা অচেনা পরিবেশ থেকে স্ত্রী হয়ে এসে একটা মেয়ে তার বিপদে যাওয়া স্বামীকে ইচ্ছা করলে ফিরিয়ে আনতে পারে। আবার সেই স্ত্রী একটা ছেলেকে তার আজন্মের ধ্যান ধারণাকে আমূল পাল্টে দিয়ে তার চরিত্রটাই বদলে দিতে পারে। তুই বদলে গেছিস রণ। 2 দিন আগে তোর শোয়ার ঘর থেকে সায়নীর উঁচু গলার কথাগুলো আমি নিজের কানে শুনেছি। সে তোকে বলছিল, তোমার বাবা একটা ক্যারেক্টারলেস মানুষ। বস্তির একটা ডবকা মেয়ের সঙ্গে এই বয়সে সে একটা অবৈধ সম্পর্কে লিপ্ত। মেয়েটির মন রাখতে তার ছেলেকে লেখাপড়ার দায়িত্ব তোমার বাবা নিয়েছে। ছি ছি রণ, তুমি এই অনাচার সহ্য করবে? কাপুরুষ না হলে তুমি এর প্রতিবাদ করে মেয়েটিকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও। তুই শুধুমাত্র সায়নীর কথা শুনে তোর আজন্মের পরিচিত সচ্চরিত্র বাবাকে চরিত্রহীন সন্দেহ করে উত্তেজিত হয়ে কৈফিয়ত চাইতে এসেছিস? অনেককেই বলতে শুনি বাবা, মা সন্তানকে সঠিক শিক্ষা দিতে পারেনি। আমি অন্তত এটা বিশ্বাস করি না। আমি বেশ বুঝে গেছি বাবা, আমার এখনও টাকা পয়সা আছে, শরীরও মোটামুটি সক্ষম আছে, কিন্তু স্বাধীনতা নেই। এরপর শরীর অচল হলে যে কি হেনস্থা হবে সেটা বেশ অনুমান করতে পারছি। বরং
পরের ছেলের একটু উপকার করলে সে হয়তো অকৃতজ্ঞ হবে না। আসলে রণ, এটা আমার ডেস্টিনি। সব বাবা মার ভাগ্য হয়তো এরকমটা হয় না। একটা মেয়ে যেমন সাজানো সংসারকে ভেঙে তছনছ করে দিতে পারে, তেমনি ভেঙে যাওয়া সংসারকে ভালোবাসায় মমতায় ভরিয়ে দিতে পারে। জানি না আমার নিজের মেয়ে দুটো তার শ্বশুর শাশুড়ির প্রতি এতটা অমানবিক কিনা। আমার মনে হয় এতটা ঘেন্না নিয়ে তোদের এই বাড়িতে এক ছাদের তলায় থাকাটা ঠিক হবে না রণ। তুই বরং বৌমাকে নিয়ে আলাদা থাক। ভাবিস না আমার অবর্তমানে উত্তরাধিকার হিসাবে আমার অবশিষ্ট যা থাকবে 3 ছেলে মেয়ে সেটা পাবি। মন চাইলে ভবিষ্যতে যোগাযোগ রাখিস। কষ্ট হলেও ভবিতব্য বলেই আমি মেনে নেব। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশনগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।